মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বাজার এলাকায় লোকজন তাও রয়েছে। সৌমদীপ দুপুরে যে দোকানে ভাত খেতে গেছিল সেটার সামনে এসেই দাঁড়ায়। বাইরে বেঞ্চি পাতা, সেখানে কয়েকজন বয়স্ক লোক বসে আছে, নিজেদের মধ্যে গল্প করছে। সৌমদীপকে দেখে ওরা খানিক অপ্রস্তুত হয়ে যায়। সৌমদীপ সেটা লক্ষ্য করেছে। সৌমদীপ ওদের পাশেই বেঞ্চিতে বসে গোবিন্দদাকে হাঁক পাড়ে, গোবিন্দদা, গোবিন্দদা, রাতের খাবার কি আছে গো? গোবিন্দদা হচ্ছে এই পাইস হোটেলের মালিক। দোকানের ভেতর কিছু একটা করছিল। সৌমদীপের ডাক শুনে বাইরে বেরিয়ে এসে বলল, তুমি আছো? এই রাত্রেবেলা তো ভাত, ডাল, মাছ, মাংস, রুটি, সবজি, তরকা সব আছে। তুমি কি খাবে বলো শুধু? সন্ধ্যায় আব্দুল বলে গেছিল যে তুমি আসবে রাতে খেতে, এখানেই চলে এসেছো তো পুরোপুরি ভাবে। সৌমদীপ ভাবতেই পারেনি যে গোবিন্দদা ওকে মনে রাখবে। মানে একবারই দেখা হয়েছে দুপুরে, তখন আব্দুলও সাথে ছিল। সৌমদীপ হেসে বলে, হ্যাঁ গোবিন্দদা, শিফট করে গেলাম। তবে পুরনো পোস্ট অফিসের অবস্থা তো ভীষণ খারাপ। আলো নেই, পাখা নেই, ধুলো টুলো তাও খানিকটা পরিষ্কার করা গেছে। উঠোনের বাইরে আগাছার জঙ্গল, পেছন দিকটাও আগাছায় একদম ভর্তি। সৌমদীপ থামে। গোবিন্দদা বলে, হ্যাঁ তা হবে না, ওইখানে তো কেউ থাকে না। এই তুমি এসে তো থাকা শুরু করলে। শেষ যে ডাকবাবু ছিল, হ্যাঁ, তার গায়ে তো আগুন লেগে যায়, সে কথা তো শুনেইছ নিশ্চয়ই। তারপর থেকে আর কি ওই দিক দিয়ে কেউ একা একা যায় না। ব্যাস, এরপর থেকে এই অবস্থা, চারদিকে আগাছা ফাগাছা হচ্ছে। তবে ইলেকট্রিসিটি আছে বুঝলে, কালকে একটা মিস্ত্রি ডেকে সকালবেলা দেখিয়ে নেবে, ও সব ঠিক করে দেবে। সে যাই হোক, তোমার নামে একটা খাতা বানাই তাহলে। দুপুর রাতে এখান থেকে খাবে তো, তাহলে মানে সেই মতো খাবার টাবার বানাবো আর কি। সৌমদীপ একটা জিনিস লক্ষ্য করেছে যে এই চন্দ্রকেতুগড় গ্রামের লোকেরা খুব আন্তরিকভাবে কথা বলে। সৌমদীপ এই আজকেই এলো, কিন্তু এমন করে কথা বলছে যেন ওকে সবাই সেই কত বছর ধরে চেনে। এই ব্যাপারটা সৌমদীপের ভীষণ ভালো লেগেছে। ও হেসেই উত্তর দেয়, হ্যাঁ সে তুমি আমার নামে একটা খাতা রাখতেই পারো, তবে একটু গুছিয়ে নেওয়ার পর ভাবছি মানে নিজেই রান্না করে খাবো, বুঝলে তো। এই পুরনো পোস্ট অফিস থেকে বাজারটা তো খুব একটা কম দূর না, আর তার উপর কোনো গাড়ি ঘোড়া নেই, অন্ধকার রাস্তা, কোথায় সাপ কোপ কি আছে কে জানে। যাকে তুমি আপাতত আমাকে রুটি তড়কা দাও, বুঝলে, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। গোবিন্দদা ঘাড় নেড়ে দোকানের ভেতরে চলে গেল। রাত 9টা বাজে। খুব যে রাত তা নয়, কিন্তু এর মধ্যেই বাজার চত্বর কিরকম ফাঁকা হয়ে গেছে। দোকানপাট বন্ধ হতে শুরু করে দিয়েছে। রাস্তায় রিক্সার সংখ্যাও কমে এসেছে। সৌমদীপের পাশে বসে থাকা বয়স্ক লোকগুলো এতক্ষণ গোবিন্দর আর সৌমদীপের কথাবার্তা শুনছিল। সৌমদীপ সবে পাশে পড়ে থাকা সকালের বাসি খবরের কাগজটা হাতে নিয়েছে, অমনি ওর পাশে বসে থাকা একজন ভদ্রলোক জিজ্ঞেস করে, এইখানে নতুন নাকি? সৌমদীপ কাগজের দিক থেকে চোখ সরিয়ে পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকায়। 60-এর কাছাকাছি বয়স, টাক পড়ে গেছে, নাকের নিচে ছোট্ট একটা বাটারফ্লাই গোঁফ, আর গালে কিছু কাঁচা পাকা দাড়ি। চোখ ছোট করে সৌমদীপের দিকে তাকিয়ে আছে। সৌমদীপ গলা খাকড়ে উত্তর দেয়, হ্যাঁ মানে আজকে এসেছি। আমি এই চন্দ্রকেতুগড় পোস্ট অফিসের নতুন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। সৌমদীপ পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শুনে বয়স্ক ভদ্রলোকগুলোর চোখ জল জল করে ওঠে। একজন বলে, বলেন কি মশাই, আপনি নতুন ডাকবাবু? যাক বাবা, এতদিনে তাহলে ঠিকঠাক চিঠিপত্রগুলো পাবো। পাশ থেকে আরেকজন বলে, হ্যাঁ যা বলেছিস, আমার ছেলে প্রত্যেক মাসে ফোন করে বলে যে মানি অর্ডার পাঠালাম, কিন্তু সে তো আর কিছুতেই আসে না পোস্ট অফিসের সামনে ধর্ণা দিয়ে হাঁপিয়ে গেলাম বাবা। হ্যাঁ, বড়বাবুর তো খোঁজ নেই, আর পাগলা হাবুলকে বসিয়ে রেখে এসে যে কোথায় গিয়ে ফুর্তি করে বেড়াবে তা কে জানে। তা বাবা,
এই তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? শেষের প্রশ্নগুলো সৌম্যদীপকেই করেছে। সৌম্যদীপ নিজের নাম বলে, ঠিকানা বলে। বাহ 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 বাহ, তুমি বাবা কাজটা ঠিক মতো করো, কিন্তু চিঠি না এলে আমরা বড় বিপদে পড়ি, বোঝোই তো। বয়স হয়ে গেছে, এখন তো আর ছোটাছুটি করতে পারি না। আমার তো আর মোবাইল ফোন নাই যে ওই আর কি, তো চিঠি ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নাই বাবা। সৌম্যদীপ ভালোই বুঝতে পারে যে এতদিন সেরকম কিছুই কাজ হতো না এই চন্দ্রকেতুগড় পোস্ট অফিসে। লোকজন প্রচন্ড বিরক্ত হয়ে আছে বড়বাবুর ওপর। সৌম্যদীপের নিজেরও কেমন একটা মনে হয়েছিল সকালে, পোস্ট অফিসে বড়বাবু নেই, দিনের বেলায় সে নাকি বাঁশ বাগানের ভেতরে ঢুকে জুয়া খেলছে। লোকজনের খেপে যাওয়ার খুব স্বাভাবিক কারণ আছে। সৌম্যদীপ ওদেরকে আশ্বস্ত করে বলে, না না, এতদিন তো কোনো লোক ছিল না সেরকম, মানে বড়বাবুর ওপর খুব চাপ পড়তো, তাই হয়তো চিঠিগুলো বিলি করা হতো না। তবে এখন আমি এসে গেছি, আমি চেষ্টা করব সব চিঠি ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার, আপনারা একদম চিন্তা করবেন না। সৌম্যদীপ ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটা সামলায়। পোস্ট অফিসের বড়বাবুর নামে তো আর নিন্দে করা যায় না। এই সবে আজকে এসেছে সৌম্যদীপ, এখনো চারপাশের হালচাল ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এখনই বড়বাবুর নামে কোনো বেফাস কথাবার্তা বলে ফেললে বিপদ। আর তাছাড়া সবাই বোধহয় জানেই যে বড়বাবুর জুয়ার নেশা আছে। বেঞ্চের একদম কোনায় বসে থাকা একজন বুড়ো সৌম্যদীপের তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তা বাবা, তুমি থাকছো কোথায়? সৌম্যদীপ উত্তর দেয়, এই আপাতত পুরনো পোস্ট অফিসেই আছি, আজকেই সবে এসেছি তো, আর ঘর দোর খোঁজার সময় পাইনি। তাছাড়া ওই একটা ফাঁকা পোস্ট অফিস পড়ে আছে, সরকারি ঘর, কেউ থাকে না, ওখানে থাকাই ভালো আর কি। টাকা পয়সা লাগছে না, আরামে থাকা যাবে। তবে সমস্যা বলতে ওই একটাই, বুঝলেন, যে ধারে কাছে কোনো জনবসতি নেই। এই বাজারে আসতে গেলে আমাকে 10-15 মিনিট হেঁটে আসতে হবে। সৌম্যদীপ থামে। ও লক্ষ্য করে যেই মুহূর্তে ও বলল যে পুরনো পোস্ট অফিসে থাকছে, ওই বেঞ্চে বসে থাকা সবার মুখ কেমন যেন একটা হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। সৌম্যদীপ বুঝতে পারে যে এরা নিশ্চয়ই ওই পুরনো গল্পটাই বলবে, যে এখানে আগুন লেগে গেছিল, সেই আগুন লেগে পুরনো ডাকবাবু মারা গেছে, ওখানে ভূত আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সৌম্যদীপ মানসিকভাবে তৈরি হচ্ছিল এই কথাগুলো শোনার জন্য, আর পাল্টা যুক্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু সৌম্যদীপকে অবাক করে বুড়ো লোকটা বলে, তুমি রুকসানার গল্প শোনোনি? রুকসানাটা আবার কে? সৌম্যদীপ ভুরু কুঁচকে ঘাড় নেড়ে বলে, কই না তো, কে উনি? বয়স্ক ভদ্রলোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর একজন বলে, তুমি রুকসানার গল্প শোনোনি? ও বাবা, আর সে গল্প না শুনেই তুমি ঘোস্ট অফিসে থাকছো? সৌম্যদীপের বেশ কৌতূহল হয়। এই ব্যাপারটা কি ও বুঝতে পারে না। সৌম্যদীপ কৌতূহল মিশ্রিত গলায় জিজ্ঞেস করে, কি গল্প? না মানে আমি তো কিছুই শুনিনি এই বিষয়ে। বুড়ো লোকটা পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বের করে এবং সেখান থেকে একটা বিড়ি বের করে ধরায়। ভস ভস করে ধোঁয়া ছেড়ে বাকি তিনজনের দিকে তাকিয়ে বলে, নতুন এসেছে, ওকে তো জানানো উচিত। তাছাড়া ওই তো এখন এলাকার নতুন ডাকবাবু, ওকে না জানালে ও নিজেই তো বিপদে পড়তে পারে, কি বলো? বাকি তিনজন ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি দেয়, বলে, হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, নতুন এসেছে, তার উপর না জেনে ঘোস্ট অফিসে থাকা শুরু করেছে। বিপদ আপদ হয়ে গেলে তখন তো আমাদের এলাকার নামই ডুববে। এই কথার উত্তরে আর একজন বয়স্ক ভদ্রলোক বলে, আর নাম ডোবার কি বা আছে?
এমনিতেই তো বাইরের লোকেরা আমাদের গ্রামকে ভুতুরে গ্রাম বলে। এই সরকার থেকে তো লোকজন আসে না, খোঁজ খবর নেয় না সেরকম। শুধু ভোটের সময় লোকজন আসবে, তারপর এইটা দেবো সেইটা দেবো করে চলে যাবে, তারপর আবার যেই কে সেই কে কাকে পায়। সে বাইরের লোক কি বলছে না বলছে, সব সময় গ্রাহ্য করলে চলে? তারপর ওই বুড়ো লোকটার দিকে তাকিয়ে বলে, আপনি বলুন গুরুদা, এই রুকসানার গল্পটা বলুন, খুলে বলুন। সৌদীপ মাথায় নোট করে নেয় যে ওই বুড়ো লোকটার নাম গুরুদা, তবে পুরো নামটা যে কি তা এখনো জানা যায়নি। গুরুদা বিড়িতে আরো বেশ কয়েকটা টান দিয়ে সৌমদীপের দিকে তাকিয়ে বলে, তবে শোনো, সে এক মস্ত ঘটনা। সবে বলা শুরু করেছে, ঠিক সেই সময় গোবিন্দদা দোকান থেকে বেরিয়ে এসে বলে, খাবার রেডি, খাবার রেডি, চটপট চলে আসুন। দেরি করবে না, নইলে কিন্তু ঠান্ডা একদম জল হয়ে যাবে। চলে আসুন তাড়াতাড়ি, গপ গপ করে খেয়ে নিন, দেখিনি গরম গরম করে সুন্দর বানিয়ে দিচ্ছি। রুকসানার গল্পটা শোনা হলো না, ব্যাঘাত পড়ল। গোবিন্দদা এত তাড়া দিল যে সৌম্যদীপকে বাধ্য হয়ে খেতে বসতে হলো। তবে যাওয়ার আগে সৌম্যদীপ ওই বাইরের বেঞ্চিতে বসে থাকা বয়স্ক ভদ্রলোকদের খানিকক্ষণ অপেক্ষা করতে বলল। তখন একজন বলে, হ্যাঁ হ্যাঁ, সে আমরা আছি, তুমি যাও না, তুমি খেয়ে এসো, তারপর শুনবে না হয় গুরুদা তো রইল, ওই রুকসানার গল্পটা বলবে। গোবিন্দদার দোকানের ভেতরটা ছোট হলেও বেশ পরিপাটি। টেবিলে রাখা ধোঁয়া ওঠা তড়কার ডাল আর তার সাথে গরম গরম রুটি। সৌম্যদীপ তাড়াতাড়ি খাওয়া শেষ করে। বলাই বাহুল্য, গোবিন্দদার হাতে রান্নার কোনো তুলনা হয় না, অসম্ভব সুন্দর রান্না করে। সৌম্যদীপ খাবার খেয়ে হাত মুখ ধুয়ে বাইরের বেঞ্চিতে এসে বসে। তখনও ওই 4-5 জন বয়স্ক ভদ্রলোক বেঞ্চিতে বসেছিল, নিজেদের মধ্যে গল্প করছিল। সৌম্যদীপ এসে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ বলুন, রুকসানার গল্প। একবার যেন আকাশে বিদ্যুতের ঝলক দেখা গেল, মেঘটাও চাপা গর্জন করে উঠল, বৃষ্টি নামবে মনে হয়। সৌম্যদীপ কৌতূহল চোখে বৃদ্ধদের দিকে তাকায়। বেঞ্চের একদম শেষ প্রান্তে বসে থাকা বুড়ো লোকটা বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, সে অনেক দিন আগের কথা। তখন সবে সবে এই খোস্ট অফিসে আগুন লেগেছে। রোজ রোজ তখন পুলিশ আসছে, তদন্ত করছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তখন ওই পোস্ট অফিস ছিল আসলে পোস্ট অফিস। সব চিঠিপত্র ওইখানেই আসতো। ডাকবাবু তখন এইখানেই থাকতো, আর বড়বাবু। তখন এই এলাকাটা বেশ জমজমাট ছিল, মানে জনবসতি না থাকলেও মানুষজনের আসা যাওয়া লেগেই থাকতো। তার উপর সেই ডাকবাবু মানুষটা বড় ভালো ছিল। আমাদের গ্রামকে তো দেখেইছো, একেবারে প্রান্তিক এলাকা। বেশিরভাগ লোকজন এইখানকার সুন্দরবনের ওদিকে কাজ করে। হ্যাঁ, কেউ কেউ চাষবাস করে, কেউ সমুদ্রে যায় মাছ ধরতে। অবস্থা বরাবরই খুব খারাপ ছিল আমাদের এলাকায়। এইখানে দুটো সরকারি স্কুল আছে বটে, কিন্তু সেখানে কেউ পড়াশোনা করতে যেত না। সরকারি স্কুল, বুঝতেই পারছেন, টাকা খুবই কম লাগতো ভর্তি হতে। মাইনেও যৎসামান্য, কিন্তু ওইটুকু মাইনে জোগাড় করা সামর্থ্য আমাদের গ্রামের লোকেদের ছিল না। তাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পড়াশুনো না করে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, চাষবাসের কাজে সাহায্য করত। বাচ্চা বাচ্চা মেয়েরা ঘরের কাজকর্ম করত, আর খুব
অল্প বয়সেই আর কি বিয়ে হয়ে যেত ওদের। তবে সেই পুরনো ডাকবাবু আসার পর আমাদের এলাকার ভুল খানিক হলেও বদলালো। সেই ডাকবাবুর স্বভাব আচরণ বড় ভালো ছিল। খুব ধীর স্থির হয়ে কথা বলতো সবার সাথে। গ্রামের বাচ্চাদের মাঝে মধ্যেই চকোলেট কিনে দিত, আর বারবার বলতো স্কুলে যাও স্কুলে যাও। এই বাচ্চাদেরকে ডেকে ডেকে পড়াশোনা করার কথা বলতো। পরে অবশ্য উনি বোঝেন যে এই গ্রামের বেশিরভাগ লোকজনেই সেই সামান্য অর্থটুকু নেই যে সরকারি স্কুলে পড়াতে পারবে ছেলে মেয়েদের। তাই এই ডাকবাবু ঠিক করেন যে সন্ধেবেলা ওই পোস্ট অফিসের সামনের যে উঠোনটা রয়েছে ওইখানে একটা পড়াশোনা শেখানোর বন্দোবস্ত যদি করা যায়। ডাকবাবু বড় হুজুগের লোক ছিল বাবা। হ্যাঁ, বড় হুজুগের লোক ছিল। গ্রামের প্রায় সব বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছিল যে যদি কেউ পড়তে চায় তারা যেন সন্ধেবেলা করে পোস্ট অফিসে আসে। ডাকবাবু নিজে ওদেরকে পড়াবেন, বিনিময়ে কোনো রকম টাকা পয়সা তিনি নেবেন না। ডাকবাবুকে এমনিতে গ্রামের মানুষেরা ভীষণই ভালোবাসত। কিছুদিনের মধ্যেই গ্রামের সমস্ত ছোট ছোট বাচ্চারা ওই পোস্ট অফিসের সামনে ডাকবাবুর পাঠশালায় পড়তে যেতে শুরু করে। প্রথমে 5 জন ছিল, ক্রমে সেটা 10 জন হলো, তারপর 20 জন। এইভাবে শেষ অবধি প্রায় 40 জন বাচ্চা ছেলে মেয়ে আসতো ডাকবাবুর কাছে পড়াশোনা শিখতে। ডাকবাবু খুব মন দিয়ে পড়াতো ছেলেগুলোকে। বাচ্চারা ওকে খুবই ভালোবাসতো। সকাল থেকে বিকেল অবধি পোস্ট অফিসের কাজ সেরে সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে পড়ানো এই মোটে মুখের কথা ছিল না। তাই ডাকবাবুকে দেখলে মনে হতো না যে ওনার ওপর প্রচণ্ড চাপ পড়ছে, বাবা জোর করে করছে, সেটা ওনার মুখ দেখে মনে হতো না। মন প্রাণ দিয়েই চাইতো যে আমাদের গ্রামের বাচ্চাগুলো পড়াশোনা শিখুক। টাকার অভাবে যেন কারোর পড়াশোনা থেমে না থাকে সেইটা তিনি সবসময় চেষ্টা করতেন। যতটুকু লেখাপড়া জানা প্রয়োজন সেইটুকু যেন সবাই জানে সেইটার ব্যবস্থা তিনি করতে চেয়েছিলেন। তারপর তোমার ডাকবাবু কতজনকে স্কুলে ভর্তিও করে দিয়েছিল। নিজের মাইনের টাকা দিয়ে ওদের স্কুলের মাইনে দিত। বুড়ো লোকটা থামে। এতক্ষণ ধরে একটানা কথা বলার অভ্যেস বোধহয় নেই, তাই হাঁপাচ্ছে। সমদীপ অনেক কিছুই জানতে পারছে এই গ্রাম সম্বন্ধে। পুরনো পোস্ট অফিস, সেখানকার ডাকবাবু, এইসব সমদীপ আগে থেকে জানতো না। কিন্তু রুকসানাকে সেটা কেউ বলেনি এখনো। বুড়ো লোকটা পকেট থেকে একটা বিড়ি বার করে আবার, তারপর সেটা ধরিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকায়। ভীষণ মেঘ করে এসেছে, আর মাঝে মাঝেই মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। সমদীপ গলা খাঁকড়ে বলে, আচ্ছা, আপনারা রুকসানার ব্যাপারে তো কিছু বললেন না। রুকসানা কে? বুড়ো লোকটা এবার সমদীপের দিকে তাকিয়ে বলে, রুকসানা আমাদের এই গ্রামেরই মেয়ে। ওর বাড়ি হচ্ছে ওই এখন যে নতুন পোস্ট অফিসটা হয়েছে তার কাছে। ওর বাপ মনিরুল চাষি ছিল, মা মরেছিল মেয়ের জন্মের সময়। তবে মেয়েটা
মেয়েটা বড্ড ভালো ছিল। রুকসানা নাম। পোস্ট অফিসের এমনি দেখাশোনার জন্য একজন লোকের প্রয়োজন হয়, তো তো আমাদের রুকসানাকে ওইখানে কাজ করতে পাঠানো হয়েছিল। এই তো এই সব কিছু দেখে শুনে রাখতো রুকসানা। বয়স তখন ওর কতই বা হবে, ওই 20-21 হবে। টাউনের কলেজে পড়তো, তবে টাউন তো অনেকটা দূর, তাই রোজ রোজ কলেজ যেতে পারতো না। সপ্তাহে 2 দিন যেত, আর বাকি 3 দিন পোস্ট অফিসে টুকটাক কাজ করে দিত। ডাকবাবু মানুষটা ভালো ছিল। রুকসানার যে বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যে ওর বাবার জন্য ওষুধ, ফল এসব ডাকবাবু কিনে দিত। আর আমরা গ্রামের লোকেরা বুঝতেই পারতাম যে রুকসানার সাথে ডাকবাবুর বোধহয় একটা সম্পর্ক হয়ে উঠেছে। দুজনেই খুব ভালো মানুষ, বুঝলে কিনা, আর একে অপরের সাথে মানাতেও বেশ ভালো। ডাকবাবুকে রুকসানা অনেক সাহায্য করতে চাইতো। সন্ধেবেলা রুকসানাও ডাকবাবুর সাথে ওই গ্রামের বাচ্চাগুলোকে পড়াতো। কিন্তু সব কিছু একদিনের একটা ঘটনায় পুরো পাল্টে গেল। আগুন যখন লাগে তখন পোস্ট অফিসের ভেতর ডাকবাবু ছিল, এটা সবাই জানে। কিন্তু অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে সেই সময় রুকসানাও ছিল পোস্ট অফিসের ভেতরে। আগুন কি করে লেগেছিল তা আমরা এখনো সঠিক জানি না। পুলিশ অবশ্য বলেছিল যে এই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, কিন্তু সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তবে সে যাই হোক, আগুন লাগার পর প্রথমে তো কেউই খবর পায়নি। আগুন লেগেছিল সকালবেলা, তখন কাজের সময়, লোকজন যে যার নিজের কাজে ছিল। আর পুরনো পোস্ট অফিসটা তো দেখতেই পাচ্ছেন কতটা দূরে। ধারে কাছে বাড়ি ঘর কিছুই নেই। আগুন যখন লাগে প্রথমে 10-15 মিনিট কেউ খবর পায়নি। তারপর এই শুনি সাইকেল নিয়ে ওদিকেই যাচ্ছিল। তখন ও দেখে যে পোস্ট অফিস দাও দাও করে জ্বলছে। তখন আমাদের সবাইকে খবর দেয়। গ্রামবাসী সব তখন ওখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টাও করে। অনেক কষ্টে প্রায় 1-2 ঘন্টা পর আগুন নিভে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। ডাকবাবুর শরীরের খানিকটা অংশ পাওয়া যায়, সেইটাই পোস্টমর্টেমে পাঠানো হয়। কিন্তু ওই ঘরে তখন রুকসানাও ছিল। ওর কোনো দেহাংশ টেকে না। আর সেদিনের পর থেকে রুকসানাকে খুঁজেও পাওয়া যায় না। মনিরুল সে কত থানা পুলিশ করলো মেয়ের খোঁজ পাওয়ার জন্যে, কিন্তু রুকসানার কোনো খোঁজই সে পেল না। বুড়ো লোকটা থামে। আকাশে ঠিক তখনই কর্কশ শব্দ করে মেঘ ডেকে ওঠে, আর তার সাথে বিদ্যুতের ঝলকানি। বুড়ো লোকটা ফুক ফুক করে বিড়ি টেনে তারপর বলে, তো এই হলো বাবা রুকসানার গল্প। একটা মেয়ে, সে কি আদেও আগুনে পুড়ে মরেছিল নাকি রাতারাতি উবে গেছিল তা কেউ জানে না।
রুকসানাকে সেদিনের পর থেকে আর কেউ খুঁজেও পায়নি। সৌম্যদীপ মন দিয়ে শোনে পুরোটা। আর এই ঘটনাটা শুনতে শুনতে ও খেয়ালই করেনি যে রাত 11টা বেজে গেছে। হাতঘড়িতে সময় দেখে সৌম্যদীপ চমকে ওঠে। 11:10। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। সৌম্যদীপ বেঞ্চ ছেড়ে উঠে পড়ে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।